বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো তোমাদের 27 তারিখ থেকে বাংলা মিডিয়ামের প্রথম পর্বের ইন্টারভিউ শুরু হয়েছে। এখন এই প্রথম পর্বের ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং ডেমোস্ট্রেশন তারা কিভাবে দেখছেন সমস্তটাই আজকে আমরা দেখব। এবং যাদের ধরো এই 27-28 বাদ দিয়ে যাদের ইন্টারভিউ রয়েছে, যারা পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ দেবে, তারা কিন্তু অতি মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি দেখো। কারণ এখান থেকে তোমরা একটা স্বচ্ছ ধারণা পাবে যে কোন জায়গা থেকে তোমাকে প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিতে হবে, কেমন টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করছে, ডেমনস্ট্রেশন কিভাবে তোমাকে রেডি করে যেতে হবে, সমস্তটাই বলবো। অনেক কিছু বলার আছে তোমাদেরকে, তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। অনেক প্রশ্ন রেখেছি, অর্থাৎ 27 তারিখ এবং 28 তারিখে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের মতামত অনুযায়ী তারা যে যে প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। দেখো, অনেক প্রশ্ন এখানে রয়েছে। আমরা প্রায় 40 জন ছাত্রছাত্রীদের কাছ থেকে মতামত নিয়ে কিন্তু এই সিরিজটা করেছি। তোমরা দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো, প্রথমত তোমাদের বলে রাখি, 27 তারিখ 28 তারিখের যে ইন্টারভিউ হয়েছে সেখানে মোট 10টি টেবিল ছিল এবং প্রত্যেকটা টেবিলে 3জন করে কিন্তু ইন্টারভিউয়ার ছিলেন। প্রথমত তুমি যখন ইন্টারভিউ রুমে ঢুকছো, অর্থাৎ যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানেতে প্রথমে যাবার পরেই তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম জনকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার হায়ার কোয়ালিফিকেশন কি রয়েছে বা আপনি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনি কতদূর পড়াশোনা করেছেন। এটা প্রত্যেককে, ম্যাক্সিমাম জনকেই কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে। আমি যতজনকে জিজ্ঞেস করেছি প্রত্যেকেই বলেছে যে হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, গেল। এরপরে দেখো, এই যে এনএএস এবং এসএএস, এই দুটো শব্দ কিন্তু নতুন। ম্যাক্সিমাম জনই কিন্তু এই দুটো শব্দের অর্থ বা এই দুটো কি জানে না। আমরা এটাও দেখেছি যখন ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ হয়েছিল তখন কিন্তু এই এনএএস বা এসএএস থেকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু এইবারেতে এই 27 তারিখ এবং 28 তারিখে যে ইন্টারভিউটা হলো সেখানে এনএএস এবং এসএএস থেকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। যেহেতু এটা আমাদের কর্তব্য তোমাদেরকে জানিয়ে দেওয়াটা, তাই আমরা এনএএস এবং এসএএস সম্পর্কিত ডিটেলস ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ডিটেলস ভিডিওটা দেখে নেবে, অবশ্যই দেখে নেবে, কারণ এনএএস এবং এসএএস থেকে তোমাদের নানান প্রশ্ন জিজ্ঞাসা করছে। আর এটা যেহেতু নতুন, তাই অনেকে কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে অবগত নয়। অবশ্যই জেনে নেবে। তো তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি জাস্ট ফুল ফর্মগুলো, ডিটেলস তোমরা ভিডিওতে পেয়ে যাবে। এনএএস এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, আর এসএএস এটার পুরো নাম হলো স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে। এটা হচ্ছে তোমার সেন্ট্রাল লেভেলের আর এটা স্টেট লেভেলে। তো এই ডিটেলস, অর্থাৎ এদের কাজ কি বা কি উদ্দেশ্যে এগুলো তৈরি করা হলো, সমস্তটাই কিন্তু তোমরা ওই ডিটেলস ক্লাসে পেয়ে যাবে। দেখো, জিজ্ঞাসা করা হয়েছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে এবং এদের একটা করে উদাহরণ দিন। আমি তোমাদের নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্বের যে মেটেরিয়ালসটা দিয়েছিলাম সেখানে দেখবে এগুলো ডিটেলসে আলোচনা করেছি, অর্থাৎ কোন সংখ্যাটাকে কি বলা হয়, কেন বলা হয়, এবং ভগ্নাংশ রিলেটেড আলাদা করে তোমাদের মেটেরিয়ালস কিন্তু আমি দিয়েছিলাম এবং ক্লাসও দিয়েছি। দেখো, তোমরা দেখতে পাবে যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কি, কেন মিশ্র ভগ্নাংশটাকে আমি প্রকৃত এবং অপ্রকৃত এই দুটোকে নিয়ে যে মিশ্র ভগ্নাংশ তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি বোর্ডে কী করে করে বোঝাবো, সমস্তটাই তোমাদের দেওয়া আছে। তোমরা মেটেরিয়ালসগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে। দেখো, তারপরে দেখো জিজ্ঞাসা করেছে যে সূর্যমুখী ফুল কেন সূর্যের দিকে মুখ করে ফোটে, এর কারণ কি। তো আমরা জানি যে গাছের ক্ষেত্রে মোট 3টা চলন আমরা লক্ষ্য করি, একটা কি ড্রপিক চলন, একটা ট্যাকটিক চলন, একটা ন্যাস্টিক চলন। আর এই যে এটা হয়ে থাকে মূলত কিসের জন্য, ফটোন্যাস্টিক চলনের কারণে, এটা মনে রাখবে। দেখো, 2টি পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দিন। তোমরা প্রত্যেকেই জানো যে পুনর্নবীকরণযোগ্য শক্তি কোনগুলো, না যেগুলো পুনরায় আমরা তৈরি করতে পারবো, যেগুলো শেষ হবে না। এর মধ্যে হতে পারে জোয়ার ভাটা শক্তি, হতে পারে আমার সৌরশক্তি, এই সমস্তগুলো রয়েছে। সিসিই, এটা তোমাদের আমি মেটেরিয়ালসে দিয়েছি, এগুলো আর বলছি না, ডিটেলস দেওয়া আছে। সিসিই সম্পর্কে যাই প্রশ্ন জিজ্ঞাসা করবে তোমরা মেটেরিয়ালসের মধ্যে পেয়ে যাবে। 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত, এটা জানো তোমরা অনেকেই যে ভারত বাংলাদেশের যে সীমানা সেটা কিন্তু 3 বিঘা করিডোর নামে পরিচিত। যেমন আমাদের পাকিস্তানের সাথে যেমন ভারতের যে সীমানা সেটাকে, যেটাকে আমরা লক বলি, তাই তো, তেমনই এই ভারতের সাথে বাংলাদেশের যে সীমানা সেটা 3 বিঘা করিডোর। এটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, পশ্চিমবঙ্গের কুচবিহার জেলাতে কিন্তু এটা অবস্থিত। পৃথিবীর মুক্তিবেগ কি, দেখো এটা একটু তোমাদের ভালো করে বুঝতে হবে যে মুক্তিবেগ, যারা ফিজিক্সের স্টুডেন্ট তাদের কাছে তো এটা জলভাত কিছু মানে ব্যাপার নেই, সবাই জানো। তো তবু আমি বলে দিচ্ছি সবার কার জন্য, পৃথিবীর মুক্তিবেগটা হলো, ধরো কোনো একটা বস্তু পৃথিবী থেকে তুমি বাইরে পাঠাচ্ছ বা একটা নির্দিষ্ট বেগে কোনো একটা বস্তুকে ছুঁড়ে দিলে, তো এবার ছুঁড়ে দেওয়ার পরে সেই বস্তুটা যদি পুনরায় পৃথিবীতে ফিরে না আসে, অর্থাৎ পৃথিবী তার নিজের অভিকর্ষ দিয়ে সেই বস্তুটাকে যদি আবার পুনরায় টেনে না নেয়,
সেটাই হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। অর্থাৎ কোনো বস্তুকে যখন পৃথিবী থেকে তুমি ছুঁড়ে দিচ্ছ, সেই বস্তুটা পুনরায় পৃথিবীতে না এসে যদি মহাকাশে চলে যায় বা পৃথিবীর বাইরে চারিদিকে যদি পাক খেতে থাকে, সেটাই হচ্ছে আমার পৃথিবীর মুক্তিবেগ। এই মুক্তিবেগটা শুধু যে পৃথিবীর ক্ষেত্রেই প্রযোজ্য এমনটা নয়, এটা হতে পারে যে কোনো গ্রহের ক্ষেত্রে, হতে পারে তোমার বৃহস্পতির ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে বা প্লুটোর ক্ষেত্রে বা ইউরেনাসের ক্ষেত্রে, যে কোনো গ্রহের ক্ষেত্রে কিন্তু হতে পারে। অর্থাৎ সেই গ্রহ থেকে কোনো বস্তুকে তুমি যে স্পিডে ছুঁড়ছ, সে স্পিডে ছোঁড়ার পরে সেই বস্তুটা পুনরায় সেই গ্রহে তার যে অভিকর্ষজ টান, সেই অভিকর্ষ টানে সেই গ্রহে না ফিরে এসে সেটা বাইরে চলে যাওয়া, মানেই সেটা হচ্ছে আমার সেই গ্রহের মুক্তিবেগ। পৃথিবীর ক্ষেত্রে এটা পৃথিবীর মুক্তিবেগ। তো পৃথিবীর মুক্তিবেগ মনে রাখবে 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ তুমি একটা কোনো বস্তুকে যদি পৃথিবী থেকে 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে ছোঁড়ো, তাহলে সেই বস্তুটা পুনরায় আর পৃথিবীতে ফিরে আসবে না, সেটা কিন্তু পৃথিবীর বাইরে চলে যাবে। এটাই হলো পৃথিবীর মুক্তিবেগ। চলো, ত্বরণ এবং মন্দন কি জিজ্ঞাসা করা হয়েছে। দেখো, ফিজিক্স রিলেটেড, কারণ সায়েন্স যারা ব্যাকগ্রাউন্ডে রয়েছে এবং যাদের ফিজিক্সে অনার্স, তাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছে। পৃথিবীর মুক্তিবেগ কি, ত্বরণ এবং মন্দন কি। তো ত্বরণ মন্দন এটা হচ্ছে কি, সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন বা বেগ পরিবর্তন যেটা হচ্ছে সময়ের সাথে সাথে, সেটাই হচ্ছে ত্বরণ বা মন্দন। এবার ত্বরণ এটা কিন্তু আমার পজিটিভ হয়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বস্তু একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, এবার সেই বেগটা হঠাৎ করে আমি যে বাড়িয়ে দিলাম, সময়ের সাথে সাথে আমার বেগটা কি পরিবর্তন হয়ে গেল, সেটাকে আমি বলছি ত্বরণ। আবার সময়ের সাথে সাথে যখন আমি বেগটা কমিয়ে দিলাম, অর্থাৎ বেড়ে যাওয়া মানে কি প্লাস, আর কমে যাওয়া মানে কি মাইনাস, অর্থাৎ কমে কমে যখন যাচ্ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে যখন আমি বেগটাকে কমিয়ে দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে মানে মন্দন। মনে রাখবে, ত্বরণ বা মন্দন এগুলো কি বেগ যেহেতু, তাই এটা আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ইউনিটে প্রকাশ করি। সেটা আমার ত্বরণের ক্ষেত্রেও প্রযোজ্য, মন্দনের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু ত্বরণ মানে আমার পজিটিভ, অর্থাৎ বেগ স্পিডটা বাড়ছে, আর মন্দন মানে কি আমার বেগটা বা স্পিডটা কমছে। এখানে মনে রাখবে যে আমরা যে স্পিড, খুব গুরুত্বপূর্ণ, এই যে স্পিড শব্দটা ব্যবহার করি, এটা আমরা বেগ, অর্থাৎ গণিতে যখন আমরা অঙ্ক করি তখন বলি স্পিড। স্পিড মানে কি বেগ বোঝায়। অ্যাকচুয়ালি যখন ফিজিক্স চলে যাবে তখন স্পিড মানে দ্রুতি, অর্থাৎ এটা কিন্তু স্কেলার রাশি হয়ে যাচ্ছে। আর তুমি যখন ভেলোসিটি বলবে তখন কিন্তু সেটা বেগ বোঝাচ্ছে, অর্থাৎ তখন সেটা কিন্তু ভেক্টর রাশি। এই দুটো জায়গা খুব ভালো, এবং এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, যারা ফিজিক্সের স্টুডেন্ট আছো তারা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো যেহেতু এটা ভেক্টর রাশি, এবং এখানে মাত্রাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাত্রাগুলো অবশ্যই মনে রাখবে। যেহেতু ত্বরণ আর মন্দন আমরা দেখলাম যে এমএলটি, এই দ্বারা আমরা কি মাত্রা প্রকাশ করি, তাহলে এম এখানে কি 0, এল মানে কি, এল হচ্ছে লেন্থ, আমার লেন্থ যেহেতু আছে মিটার, তাই এখানে মিটারটা আমার কি হবে 1 হবে, আর টি মানে কি সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ -2, এটা হবে আমার মাত্রা। তো এইভাবে মাত্রাগুলো তোমরা মনে রাখবে। তো যাই হোক, দেখো CWSN এর পুরো নাম কি, এটা তোমাদের ইংলিশ মিডিয়ামেও জিজ্ঞেস করেছে, তো আমি এখানেও বলে দিই যে CWSN এর পুরো নাম হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড। আমরা যে ফুল ফর্মের যে মেটেরিয়ালসটা দিয়েছি, তোমরা সেখানেতে এগুলো সব পেয়ে যাবে। রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্য কি। দেখো, রেখা মানে হচ্ছে অনেকগুলি বিন্দু একটা নির্দিষ্ট পথ অতিক্রম করছে, এবং সেটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ যদি বলি আমি দেখাই, তাহলে দেখতে পাবে এটা হচ্ছে আমার রেখা, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত কোনো পথ, যেটাকে আমরা বলছি রেখা। আর রেখাংশের ক্ষেত্রে এর বিপরীত, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত হবে। এবং মনে রাখবে, এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমার বক্রপথ অনুসরণ করতে পারে, এটা সরল পথও অনুসরণ করতে পারে। তোমাকে প্রশ্ন হঠাৎ করে বলতে পারে যে তুমি বোর্ডেতে এই যে রেখা এবং রেখাংশ এই দুটো চিত্র অঙ্কন করে দেখাও, তো তখন যদি তুমি কেবলমাত্র এই শুধুমাত্র সোজা পথ অনুসরণ করে বা সরলরৈখিক পথ অনুসরণ করে যদি তুমি রেখা অঙ্কন করো, তোমাকে ক্রস কোশ্চেন হিসাবে এটা বলতে পারে যে রেখা কি শুধু সরল পথেই যাবে, বক্রপথে যাবে না, তখন কিন্তু তুমি এটাও এঁকে দিতে পারো। অর্থাৎ দুটোই আঁকবে, তাহলে তোমার মধ্যে যে মানে নলেজটা রয়েছে সেটা কিন্তু বাইরে প্রকাশ পাবে, অর্থাৎ তুমি জানো সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো মনে রাখবে, রেখা এবং রেখাংশ এই দুটোকেই কিন্তু আমরা সরল বা বক্র যে কোনো পথ হিসাবেই আমরা অঙ্কন করতে পারি। এমনটা নয় যে সরল পথই হবে, বা এমনটা নয় যে বক্রপথই হবে। তো মনে রেখো, রেখা মানে হচ্ছে আমার অসীম পর্যন্ত বিস্তৃত, রেখাংশ মানে আমার নির্দিষ্ট সীমা পর্যন্ত একটা মাত্রা থাকবে। দেখো, শিরা এবং ধমনী, তোমরা প্রত্যেকে জানো সে শিরা এবং ধমনীর কাজ কি। আমরা যে লাইফ সায়েন্সে যে মেটেরিয়ালসটা দিয়েছি, সেখানে দেখবে সমস্ত ব্যাপারগুলো রয়েছে। এবং ক্লাস 12 পর্যন্ত তোমাদের বায়োলজি সেকশনে যে যে টপিকগুলো তোমাদের পড়ানো হয় টোটালটাই, মানে একদম 9, 10, 11, 12 মিলিয়ে তোমাদের যে টপিকগুলো রয়েছে, প্রত্যেকটা টপিককেই কিন্তু ওখানেতে টাচ করে দেওয়া আছে, এবং মেন জায়গাগুলো যেগুলো তোমাদের জানতে হবে সেগুলো তোমরা পাবে। তোমরা দেখবে এই শিরা ধমনী এগুলোও রয়েছে কিন্তু, ঠিক আছে। তো শিরা কি, শিরার কাজ হলো আমাদের এই যে
ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কী করে, আমাদের শরীরে যে সমস্ত দূষিত রক্ত রয়েছে সেগুলোকে শরীরের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যায়, শরীরের মধ্যে প্রবেশ করালো। তারপরে সে মানে শরীরের মধ্যে প্রবেশ করলো তো হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করালো, কারণ শরীরের ভেতরেই তো রক্ত থাকে। যাই হোক, তো হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করালো। শিরা কী করে, এই মানে দেখবেন নিম্ন মহাশিরা আমরা নিচে থেকে রক্ত নেয়, ঊর্ধ্ব মহাশিরা ওপর থেকে যে দূষিত রক্ত সেটাকে আমাদের মানে হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করালো। এবারে হৃৎপিণ্ডে প্রবেশ করানোর পরে সেটা চলে যায় কি, আমরা জানি যে ফুসফুসের মাধ্যমে সেটা পরিশ্রুত হয়ে আবার আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। তো ধমনী কী করে, শিরা আমাদের রক্ত অর্থাৎ দূষিত যে রক্তটা সেই দূষিত রক্তটাকে হৃৎপিণ্ডে ঢোকাচ্ছে বা হৃৎপিণ্ডে পৌঁছে দিচ্ছে। আর ধমনী সেই দূষিত রক্ত না, যেটাকে বিশুদ্ধ খাঁটি যে রক্তটা অর্থাৎ অক্সিজেনযুক্ত যে রক্তটা সেটা আমাদের মানে শরীরে ছড়িয়ে দেয়। এটাই আমার ধমনী আর শিরার মূল কাজ। ঠিক আছে, চলো সর্বশিক্ষা অভিযান। দেখো, সর্বশিক্ষা অভিযান থেকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তো এগুলো আমি বলছি না কারণ মেটেরিয়ালস তোমাদের দেওয়া আছে। জ্যামিতি থেকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ জ্যামিতি রিলেটেড বর্গক্ষেত্র কী, আয়তক্ষেত্র কী, বর্গক্ষেত্রে একটা চিত্র অঙ্কন করে দেখা হয়, আয়তক্ষেত্রে চিত্র অঙ্কন করে দেখা হয়, এই রিলেটেড নানান প্রশ্ন তোমাদের জ্যামিতি থেকে করা হচ্ছে। ইউজিসি এর পুরো নাম কি তোমরা জানো, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এর পুরো নাম, এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে। মুঘল সম্রাট অর্থাৎ প্রথম মুঘল সম্রাট কে ছিলেন বা মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন। এবারে তুমি যখনই বললে বাবর, দেখো তোমাকে ক্রস কোশ্চেন হিসেবে বলেছি যে বাবর ছাড়া আর দুজন মুঘল সম্রাটের নাম বলুন। তখন তুমি যদি শুধু বাবর জানো তাহলে তো উত্তর দিতে পারবে না। এবার যেহেতু সবাই আমরা জানি, দেখো প্রশ্নগুলো যদি দেখো বুঝতে পারবে একদম বেসিক লেভেলের পাতি প্রশ্ন, প্রত্যেকে উত্তর দিতে পারবে। তো ভয় পাওয়ার কিছু নেই, একদম বেসিক প্রশ্ন হচ্ছে। দেখো, বাবর ছাড়া যে দুজন মুঘল সম্রাট, তোমরা প্রত্যেকে জানো যে বাবার হলো আবারজল, সারিল ঔষধে, প্রত্যেকটা মুঘল সম্রাটের নাম কিন্তু এভাবে তোমরা জানো, তো বলে দেবে, ব্যাস মিটে গেল। তো এবারে বলা হচ্ছে যে শিশুদের জগৎবাড়ি এবং আমার পরিবেশ এই দুটি বই প্রদান করা হয়। এখন এই দুটি বইয়ের মূল পার্থক্য কি, দেখো জগৎবাড়ি তোমরা জানো, জগৎবাড়ি বইটি 1 থেকে 5 পর্যন্ত প্রদান করা হয়, আর আমার পরিবেশ এটা 3য় শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত দেওয়া হয়। জগৎবাড়ি বইয়ে দেবে জগৎ, নাম শুনে বুঝতে পারছো, জগৎবাড়ি অর্থাৎ জগৎ এবং বাড়ি অর্থাৎ আমাদের কি করা উচিত কি করা উচিত নয়, অর্থাৎ নৈতিক যে বিষয়বস্তু এবং নৈতিকতা, বিভিন্ন মূল্যবোধ, সেগুলো কিন্তু আমরা এই জগৎবাড়ি থেকে জানতে পারি। আর আমাদের পরিবেশ থেকে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য, কোনটা কিভাবে আমাদের ব্যবহার করা উচিত, কোনটা পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য কোনটা ভালো, এই ব্যাপারগুলো আমরা কিন্তু আমাদের পরিবেশ অর্থাৎ পরিবেশ সম্পর্কে যে আমরা জ্ঞানটা সেটা আমাদের পরিবেশ থেকে পাই। আর জগৎবাড়ি একটা শিশুর মধ্যে মূল্যবোধ বা চেতনা কিন্তু একটা গড়ে তোলে। যদিও আমাদের পরিবেশও মূল্যবোধ চেতনা অবশ্যই গড়ে তোলে, কিন্তু জগৎবাড়ি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ছোট থেকেই শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা, চেতনা এগুলো গড়ে তোলা। দেখো নেক্সট, নোবেল পুরস্কার কয়টি বিষয়ের উপর প্রদান করা হয়। মনে রাখবে 1901 সালে যখন নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে, অ্যালফ্রেড নোবেলের যে মৃত্যুদিন, আমরা জানি যে অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিনে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তো এই নোবেল পুরস্কার যখন প্রদান করা হয় তখন 5টি বিষয়ের ওপর কিন্তু এই নোবেল পুরস্কার প্রদান করা হয়, কিন্তু 1968-69 সাল নাগাদ গিয়ে আরেকটি সাবজেক্ট এর সাথে যুক্ত করা হয়, সেটা ইকোনমিক্স বা আমার যেটাকে আমরা কি বলি যে অর্থনীতিবিদ। তো এই অর্থনীতিবিদ বা ইকোনমিক্সের ওপর যোগ করে মোট বর্তমানে আমাদের কিন্তু 6টি বিষয়ের ওপরে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। দেখো, একটা সিচুয়েশন বেসড প্রশ্ন করা হয়েছে যে একজন শিক্ষক যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকেন তাহলে তাকে কি সাথে সাথে স্কুল থেকে সাসপেন্ড করা প্রয়োজন। এর উত্তর হবে হ্যাঁ। এবার কেন, তার কারণ দেখো, তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে বলে দিয়েছে যে সে খারাপ কাজে লিপ্ত, তাহলে যদি সে খারাপ কাজে লিপ্ত থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাকে তো স্কুল থেকে সাসপেন্ড করা প্রয়োজন, এটা তো অবশ্যই। এবং তার সাথে সাথে যাতে ভারতের আইন অনুযায়ী এবং ভারতের সংবিধান ওই কাজকর্মের জন্য যে শাস্তি প্রদান করে রেখেছে সেই শাস্তি মানে তাকে কিন্তু সেই শাস্তিও কিন্তু দিতে হবে। কারণ তুমি যদি অপরাধীকে শাস্তি না দাও, সে যদি শাস্তি না পায় তাহলে অপরাধের প্রবণতা আরও বাড়বে, যেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো না। তাই এক্ষেত্রে উত্তর হবে অবশ্যই যদি প্রমাণ হয় যে সে অপরাধী বা সে অন্য খারাপ কাজে লিপ্ত, তাহলে অবশ্যই তাকে স্কুল থেকে সাসপেন্ড করা প্রয়োজন এবং ভারতের সংবিধান বা ভারতের আইন অনুযায়ী তার যথোপযুক্ত যে আইনানুগ ব্যবস্থা বা তার যে শাস্তি, সে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি। ব্যাস, এটাই হবে তোমার উত্তর। চলো নেক্সট, দেখো শিক্ষার্থীদের সব থেকে সহায়ক দুটি শিক্ষণ সহায়ক উপকরণের নাম বলুন।
দেখো অনেক উপকরণ রয়েছে, তার মধ্যে মেন যেটা সেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কি ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণফলক, তাই তো? কারণ একটা শিক্ষার্থীর কাছে একটা ব্ল্যাকবোর্ডই কিন্তু মেন। তুমি যে ডেমোটা দিচ্ছ, দেখো তুমি ডেমো দিচ্ছ, তোমার কাছে কোনো বই থাকছে না, যদিও আমি পরে বলছি যে এই 27 তারিখে কিন্তু অনেকের কাছে বই কিন্তু দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু তুমি বোর্ডেতেই একটা শিক্ষার্থীকে বোঝাচ্ছ যে তুমি মানে যেটা জানো। তো বোর্ড হচ্ছে একটা শিক্ষার্থীর কাছে মূল মানে প্রধান শিক্ষণ সহায়ক যদি উপকরণ বলা হয় সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড বা যেটা আমরা বলছি কৃষ্ণফলক। এর সাথেও হতে পারে নানান বস্তু, সেটা হতে পারে আমাদের অ্যাবাকাস হতে পারে, সেটা হতে পারে আমাদের চক হতে পারে, সেটা ডাস্টার হতে পারে, অর্থাৎ শিক্ষা সহায়ক যে কোনো উপাদান হতে পারে, কিন্তু সেখানে অবশ্যই ব্ল্যাকবোর্ডটা অবশ্যই লাগবে। দেখো নেক্সট, শিশুদের যে বাংলা বইটি দেওয়া হয় সেই বাংলা বইটির নাম কেন পাতাবাহার করা হয়েছে? সেটা তো বাংলা বই, তাহলে সেই বাংলা বইয়ের নাম কেন বাংলা বই না করে পাতাবাহার করা হয়েছে? এই প্রশ্নটা করেছে। তো এর উত্তর আমি তোমাদের মানে পিডিএফে আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটা বই কেন নামকরণ করা হয়েছে, কিসের জন্য নামকরণ, সেগুলো দেখো ডিটেলস কিন্তু মেটেরিয়ালস দেওয়া আছে, এগুলো আর বলছি না। দেখো আরাবল্লী পর্বত সম্পর্কে নানান প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এখন তোমরা জানো যে সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে যেখানে বলা হয়েছে যে আরাবল্লী পর্বতের মধ্যে যে সমস্ত রেঞ্জগুলো, অর্থাৎ এই পর্বতমালার মধ্যে যে সমস্ত রেঞ্জগুলো 100 মিটারের থেকে কম, সেগুলো কিন্তু খনন কার্যের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে, এটা বলা হয়েছে। এর ফলে কি হবে, দেখো আমি যদি এবার ডিটেলসে বলতে যাই তোমরা বলবে যে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমার একটা বড় সমস্যা। তো যাই হোক, দেখো আমি বলে দিই যে ধরো আমাদের ভারতের মানে পশ্চিম দিকে রয়েছে আমাদের থর মরুভূমি, এই থর মরুভূমিকে কিন্তু আগলে রাখতো এই আরাবল্লী পর্বতমালা। এই আরাবল্লী পর্বতমালা ভারতের প্রাচীনতম, এবং দেখবে যে আমরা যেটাকে বলি যে হিমালয় পর্বতমালা, এই হিমালয় পর্বতমালার থেকেও কিন্তু দীর্ঘ প্রাচীন কিন্তু এই আরাবল্লী পর্বতমালা। যেহেতু এটা আমাদের একটা কি ক্ষয়জাত পর্বত, অর্থাৎ এই পর্বতের অনেকটা অংশ কিন্তু ক্ষয়ে গেছে। মনে করা হয় যে যখন হিমালয় পর্বতের উৎপত্তি হয়নি সেই মুহূর্তে, অর্থাৎ যখন আরাবল্লী পর্বত তৈরি হয়েছিল তখন কিন্তু হিমালয়ের মতোই কিন্তু উচ্চতা ছিল, পরপর এটা ক্ষয়ে গিয়ে কিন্তু এই ছোট হয়ে গেছে। এর ফলে আমি যেটা বলছিলাম যে পশ্চিম দিকের যে সমস্ত থর মরুভূমির বালি ধুলো কাঁকড়, এগুলো ক্রমশ এই আরাবল্লী পর্বত সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন দিল্লি বলো, যেমন তোমার রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, এই সমস্ত জায়গাগুলোকে অ্যাটাক করবে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে এগুলো আসবে এবং ভারতের মরুভূমির যে বিস্তার সেটা কিন্তু বাড়িয়ে তুলবে। ফলে ওই যে আজকে আমরা যে দিল্লি দেখতে পাচ্ছি সেই দিল্লি কিন্তু আর দিল্লি থাকবে না, সেটা কিন্তু মরুভূমিতে পরিণত হবে যদি এটা করা হয়। তাহলে সুপ্রিম কোর্ট কেন এটা বলল? এবার দেখো, যেহেতু সুপ্রিম কোর্ট অনেক দিন ধরে দেখেছে যে মাইনিং কোনোভাবেই আটকানো যাচ্ছে না, অর্থাৎ আর মাইনিং দেখো মানে মেনলি একটা দেশকে চালাতে গেলে খনিজ সম্পদের গুরুত্ব কিন্তু অপরিসীম। সুপ্রিম কোর্ট কিন্তু অনেক দিন ধরে দেখেছে যে কোনোভাবেই মাইনিং আটকানো যাচ্ছে না, তাই সুপ্রিম কোর্ট এই একটা নিয়ম করেছে। তো এই নিয়মটা হচ্ছে যে 100 মিটারের যে সমস্ত ছোট রেঞ্জগুলো রয়েছে আরাবল্লী পর্বতের মধ্যে, তো সেগুলোকে খনন কার্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বাকি 100 মিটারের দীর্ঘ যে রেঞ্জগুলো সেগুলো কিন্তু আরাবল্লীর মধ্যেই থাকবে, কারণ সেগুলোকে আরাবল্লী পর্বতের মধ্যেই রাখা হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি জানতে চেয়েছিল যে আরাবল্লী পর্বত কাকে বলে বা তার সংজ্ঞা কী। তখন সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দেয় যে আমাদের পরিবেশবিদ যিনি রয়েছেন বর্তমানে, তো তার মতামত অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী যে 100 মিটারের ঊর্ধ্বে যে পর্বতমালাগুলি বা রেঞ্জগুলি রয়েছে সেগুলি আরাবল্লী পর্বতের অন্তর্গত, বাকি 100 মিটারের কম যেগুলি সেগুলি আরাবল্লী পর্বতের অন্তর্গত নয়, সেগুলো চাইলে সরকার মাইনিং করতে পারে। এই হচ্ছে মূল বক্তব্য। তাহলে এর ফলে কিন্তু নানান ক্ষতি হতে পারে। তাই দেখবে কিছুদিন আগে সেভ আরাবল্লী নামক কিন্তু অনেক প্রোটেস্ট বা অনেক আন্দোলন কিন্তু হয়েছে। তোমরা জানো, খবরে যারা রয়েছে মানে দেখো যারা খবর তারা প্রত্যেকে জানো, এই হচ্ছে মূলত ব্যাপার। তো এর সপক্ষে অনেক কারণ রয়েছে, অনেক পরিবেশবিদ মনে করে যে এর ফলে কিন্তু ভারতের মরুভূমির প্রসার আরও দীর্ঘ হবে, যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সে সমস্ত রাজ্যগুলিতে মরুভূমির পরিমাণ আরও বাড়বে, এই সমস্ত নানান কারণ কিন্তু হবে। যাই হোক, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? প্রত্যেকে জানো বি.আর. আম্বেদকর। কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি? দেখো আমি তোমাদের জীবন বিজ্ঞানের যে পিডিএফটা দিয়েছিলাম সেখানে এগুলো সব রয়েছে। বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে মেন পার্থক্যটা কী বা মূল পার্থক্য কী? দেখো, বর্গক্ষেত্র রম্বস, বর্গক্ষেত্র মানে কি যার আমার 4টে কোণই হবে 90 ডিগ্রি, আর রম্বসের ক্ষেত্রে কি হবে না, রম্বসের ক্ষেত্রে 4টে কোণ কিন্তু 90 ডিগ্রি হবে না, মানে নাও হতেও পারে। এটাই হচ্ছে এর মূল পার্থক্য। দেখো, দুইজন ভারতীয় প্রত্নতাত্ত্বিকবিদের নাম বলুন, দুইজন ভারতীয়
প্রত্নতাত্ত্বিকবিদ তোমরা জানো হরপ্পা সভ্যতা আমার কে দয়রাম সাহানি আর মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায়, এই দুজনই কিন্তু বিখ্যাত ভারতীয় প্রত্নতাত্ত্বিকবিদ, এদের নাম বলতে পারো। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, এটা তোমাদের ইংলিশ মিডিয়ামে যে ইন্টারভিউ হচ্ছে সেখানেও করেছে, বাংলা মিডিয়ামে করছে, কারণ করবেই, স্বাভাবিক ব্যাপার, কারণ এই যে পলিসিটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পলিসি। দেখো, এবং তোমরা দেখবে যে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ ভারতের যে শিক্ষা মন্ত্রণালয় বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে ট্যাবলো যেটা রেখেছিল এইবারের তোমার প্রজাতন্ত্র দিবসে, সেখানে দেখবে এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে কিন্তু রাখা হয়েছিল। আর্টিকেল, ভাওয়েল এবং কনসোনেন্ট এই সম্পর্কে ধারণা দিতে বলছে। FLN অর্থাৎ তোমরা জানো, এটা আমি বারবার ধরে তোমাদেরকে বলেছি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। তো এটা থেকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করছে। তারপরে দেখো এখানে পিটিএম সম্পর্কেও তোমাদের আমি দিয়েছি, তোমরা দেখবে যে যখন আমি সম্ভবত 44 নম্বর পিডিএফে তোমাদের আমি এটা বলেছিলাম যে পিটিএম কি, FLN কি, এগুলো সমস্তটাই রয়েছে, মানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ রিলেটেড, মানে শিক্ষা রিলেটেড যা কিছু প্রশ্ন দেখতে পাবে সবটাই কিন্তু পিডিএফে রয়েছে। দেখো, এবার দেখো, দু একটা জিনিস তো তোমাকে জেনে যেতেই হবে, তাই না? এমনটা তো না, দেখো একটা এত বড় ইন্টারভিউ হচ্ছে, সেখানে যদি বলো যে সব প্রশ্নই তোমরা কমন পাবে, সেটা কিন্তু বাস্তবে কোনো দিনই সম্ভব নয়। তোমরা যদি ম্যাগ্রো হিলের বইও পড়ে যাও তাহলেও কিন্তু প্রশ্ন কমন পাবে না, ঠিক আছে? এটা বাস্তব কথা। দেখো পিটিএম অর্থাৎ তোমরা জানো যে পেরেন্টস টিচার মিটিং, এখান থেকে প্রশ্ন দিয়েছে, এটা আমি করিয়ে দিয়েছি, তোমরা পিডিএফে পাবে। উত্তরবঙ্গের একটি নদীর নাম বলুন এবং সেই নদীর যে উৎপত্তি বা উৎসস্থল কোথায় সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেছে। মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, জীবনবিজ্ঞানের পিডিএফ দেখবে, প্রত্যেকটা জায়গা কিন্তু ধরে ধরে আলোচনা করে দেওয়া আছে। বর্তমান ভারতের বিভিন্ন মন্ত্রীদের নাম জিজ্ঞেস করা হচ্ছে। আমি দেখবে তোমাদের বর্তমানে কে কোন পদে রয়েছেন তার জন্য কেন্দ্র এবং রাজ্য আলাদা আলাদা করে দেখবে দিয়ে দিয়েছি, সেখানে যতজন বর্তমানে যে যে পদে রয়েছেন তার লিস্ট আমি দিয়েছি। সেখান থেকে দেখো প্রশ্ন জিজ্ঞাসা করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের বিদেশমন্ত্রী কে রয়েছেন। প্রত্যেকে জানো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, রাজ্য ফুল, রাজ্য মানে রাজ্য সম্পর্কে নানান প্রশ্ন পশ্চিমবঙ্গ রিলেটেড পিডিএফে তোমরা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের ডিটেলস তথ্য এখান থেকে দেখবে তোমরা পশ্চিমবঙ্গ রিলেটেড অনেক প্রশ্ন পেয়ে যাবে। সমাজ সন্ধি এই রিলেটেড প্রশ্ন, অর্থাৎ যাদের বাংলায় অনার্স রয়েছে তাদেরকে এই সমাজ সন্ধি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করছে। বেসিক কিছু রাসায়নিক সংকেত আমি শুনলাম যেটা, যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি সেটা বোর্ডে লিখতে দিয়েছে। তারপরে এই যে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, এই যে সংকেত, এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। একদম বেসিক প্রশ্ন, মানে কেউ ভয় পাবে না, নর্মাল বেসিক প্রশ্ন, প্রশ্নের প্যাটার্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো মেঘালয়ের রাজধানী কি, শিলং তোমরা জানো, সেই সম্পর্কে জিজ্ঞেস করেছে। এবং কোশ্চেন হিসেবে দেখবে এই মেঘালয়ের রাজধানী করতে করতেই একটা জিজ্ঞেস করেছে, কারণ মেঘালয় তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে আমরা জানি, এবং তার সাথে সাথে মেঘালয়ের মৌসিরন এই যে জায়গাটা, এর সাথে সাথে একটা কোশ্চেন হিসেবে জিজ্ঞাসা করেছে, আমি পরে মনে হয় সম্ভবত দিয়েছি, যে ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়। তোমরা জানো করমণ্ডল উপকূল তামিলনাড়ুতে, তাই তো? সেই সম্পর্কে কিন্তু মানে একটা প্রশ্ন করছে এবং তার সাথে রিলেট করে কিন্তু অন্য প্রশ্নও কিন্তু নিয়ে চলে আসছে। মেধা পাটেকার, তোমরা জানো মেধা পাটেকার নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত এবং তিনি কে ছিলেন? তিনি একজন সমাজকর্মী, তাই তো? দেখো কিছু জনকে, হ্যাঁ এখানে বলে রাখি, কিছু জনকে মানে বোর্ডে বেসিক কিছু অঙ্ক করতে দিয়েছে, কারণ আমাকে যে বলছিল তাকে দিয়েছে একটা সরল করতে দিয়েছে, মানে সরলটা কিন্তু যথেষ্ট টাফ লেভেলের নয়, নর্মাল লেভেলের, কিন্তু ব্র্যাকেট ট্যাকেট দিয়ে দিয়েছিল তাকে সরল করতে। এবং তোমাদেরকে বলি কেন তাকে সরলটা করতে দিয়েছিল, কারণ সে বদমাস এই রুলসটা জানে কিনা, সেটা দেখার জন্য তাকে সলভ করতে দিয়েছে। এবং তাকে বলে দিয়েছে যে আমি দেখলাম যে তুমি স্টেপ বাই স্টেপ এই রুলসটা জানো কিনা, তার জন্য তোমাকে সলভটা করতে দিলাম। তো এই বেসিক কিছু অঙ্ক দিচ্ছে, কারণ দেখো তোমরা টেট পাস করেছো, তোমরা বদমাস রুলস জানো, কীভাবে সলভ করতে হয় এগুলো তো সবই জানো। তো এই রুলসগুলো দেখার জন্য এটাই কিন্তু তার ডেমো হয়ে গেছে, তাকে কিন্তু আর নতুন করে ডেমো দিতে বলেনি, তাকে কিন্তু সলভ করতে দিয়েছে, এটাই তার ডেমো। তো এইভাবে কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন করছে এবং বোর্ডে তাকে বলছে যে বোর্ডে চলে যাও, তো এইভাবে এটা দেখাও, অঙ্ক থেকে নানান প্রশ্ন করছে। এবং কিছুদিন আগে আমি দেখলাম 27 তারিখে সম্ভবত দেখলাম যে একজনকে জিজ্ঞেস করেছে যে একটি সংখ্যার 25% উমুক, তো সেই সংখ্যাটা কত, এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে, সেটা তুমি কীভাবে বোঝাবে। আবার কাউকে জিজ্ঞাসা করছে একটা প্রশ্ন যোগ করতে দিল, ধরো দ্বিতীয় শ্রেণীর একটা যোগ করতে দিল, দিয়ে এবার বললে এই যোগটা তুমি ক্লাস 4-এর ছেলেদেরকে কী করে বোঝাবে, এই টাইপের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করছে, এগুলো কিন্তু মাইন্ড রেখো। দেখো মিড ডে মিল স্কিম থেকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এখানে একটা সিচুয়েশন বেসড প্রশ্ন করেছে যে মিড ডে মিল যদি কোনো শিশু না খায় তাহলে একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন। অবশ্যই তাকে মিড ডে মিলের গুরুত্ব বোঝাবো, যে দুপুরের আহার কতটা গুরুত্বপূর্ণ, কারণ মিড ডে মিল ক্ষুধা নিবারণ করে এবং যেহেতু এখানে অনেকটাই পুষ্টিমূল্য সমৃদ্ধ খাবার সরবরাহ করা হয়ে থাকে, তাই অবশ্যই মিড ডে মিলের গুরুত্ব সম্পর্কে তাকে বোঝাবো। আর মনে করব যে আগামী দিন থেকে সে
কিন্তু সেটা বুঝে অবশ্যই মিড ডে মিল গ্রহণ করবে। অরুন্ধতী রায় কে ছিলেন? ওনার লেখা একটি বইয়ের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, কারণ অরুন্ধতী রায় তিনি কিন্তু প্রথম মহিলা হিসাবে বুকার প্রাইজ পেয়েছিলেন, এবং সম্ভবত যদি ভুল না হয় 1997 সাল মেবি। তো 1997 সালে উনি বুকার প্রাইজ পেয়েছিলেন, এবং মনে রাখবে দ্য গড অফ স্মল থিংস এই বইটা লেখার জন্য তিনি কিন্তু এই বুকার প্রাইজটা পেয়েছিলেন। এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। দেখো, আটটি অ্যাক্ট তোমাদের আমি করিয়ে দিয়েছি। আটটি অ্যাক্ট থেকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। ভারতের কোন রাজ্যে বছরে এই যে আগেরটা বললাম, যেটা শিলং যেটা মেঘালয়ের যে রাজধানী ছিল, সেখানেই ওই মৌশিরন কথা আস্তে আস্তে তাকে জিজ্ঞেস করেছিল যে বছরে দুবার বৃষ্টিপাত হয় যে ভারতের কোন রাজ্যে। তো সেটা তোমরা জানো, তামিলনাড়ু করমণ্ডল উপকূল। তো এবারে দেখো, এখানে জিজ্ঞাসা করেছে যে একটি শিশু বিদ্যালয়ে প্রতিদিন দুষ্টুমি করে, তো একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন? দেখো, যেহেতু সে দুষ্টুমি করছে, তো প্রত্যেক দিন এখানে উল্লেখ করে দিয়েছে, প্রশ্নগুলো ভালো করে শুনবে, প্রতিদিন দুষ্টুমি করে, তাই তোমার কি হবে, তুমি প্রথমত তাকে সামনে নিয়ে এসে বসাবে। সে যদি পেছনে বসে থাকে তাকে সামনে নিয়ে এসে বসাবে, এবং তাকে অ্যাক্টিভিটি বেসড কোনো কাজ দেবে, মানে সে সেই কাজে যাতে লিপ্ত থাকে। তার ফলে সে দুষ্টুমি করতে পারবে না। তাকে হয়তো কোনো ছবি আঁকতে দিতে পারো, তাকে তুমি কোনো, সে যদি উঁচু ক্লাস হয় তাকে একটা যোগ করতে দিতে পারো, এভাবে তুমি তাকে মানে কাজ দিতে পারো। এবং তোমার প্রয়োজনে তোমার পড়াশোনার যে ভঙ্গিমা সেটা চেঞ্জ করতে পারো, অর্থাৎ তুমিও কিন্তু মানে অ্যাক্টিভিটি বেসড তাদের কাছে পড়াটাকে উপস্থাপন করতে পারো, অর্থাৎ কোনো নাটক করে বোঝাতে পারো, কোনো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে বোঝাতে পারো। তুমি কোনোভাবে মানে যে কোনোভাবে তোমরা অ্যাক্টিভিটি বেসড নানা রকম মানে জিনিস উপস্থাপন করে তোমরা কিন্তু পড়াতে পারো। তো সেইভাবে তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ সেই শিশুটাকে মনোযোগটা তোমার দিকে নিয়ে আসতে পারবে। তার ফলে সে কিন্তু, আর জানো যে শিশুরা কি হয়, জয়ফুল লার্নিংটা বেশি ভালোবাসে, তাই তুমি যদি আনন্দোচ্ছলে কিছু করাও বা পড়াও, সেটা কিন্তু অবশ্যই সেই শিক্ষার্থী অবশ্যই মন দিয়ে শুনবে। এটাই তোমার করণীয়। দেখো, একজন শিক্ষার্থীর কাছে মিড ডে মিল এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? ওই একই প্রশ্ন, মানে যদি না খায় তাহলে কি করবে? অবশ্যই সেই একই প্রশ্ন, একই উত্তর সেম, কারণ এটা ঘুরিয়ে টুরিয়ে দিচ্ছে আর কি, প্রশ্নগুলো সেম একই প্রশ্ন। দেখো, শিক্ষা এবং জ্ঞানের মধ্যে মূল পার্থক্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবে, শিক্ষা আর জ্ঞান একটা, এই যে শিক্ষা আমি যেটা বলছি এটা কিন্তু একটা প্রক্রিয়া, অর্থাৎ তুমি কোন প্রক্রিয়া, আমি শিক্ষা, এই যে আমি বলছি না এই তুমি শিখছো, এই যে তুমি শিখছো এটা কিন্তু একটা প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষা কিন্তু একটা প্রক্রিয়া, মূল পার্থক্য। শিক্ষা একটা প্রক্রিয়া, আর এই জ্ঞান, এই শিক্ষার ফলে তুমি যেটা অর্জন করলে, তুমি ভবিষ্যতে গিয়ে যেটা প্রয়োগ করতে পারবে সেটাই তোমার জ্ঞান। অর্থাৎ শিক্ষা আমি বলতে পারি একটা প্রক্রিয়া, আর জ্ঞান হলো তার ফলাফল, বোঝা গেছে, রেজাল্ট, সেটা হচ্ছে আমার জ্ঞান। তারপরে দেখো, আপনি হঠাৎ এই যে আপনি হঠাৎ ক্লাস নিতে গেলেন এবং শিক্ষার্থীদের মনোযোগকে আকর্ষণ করার জন্য আপনি কি করবেন? তো হঠাৎ আমি ক্লাস নিতে গেলাম, একই প্রশ্ন একই উত্তর, তো হঠাৎ আমি যেহেতু ক্লাস নিতে গেছি তাই মনোযোগ আকর্ষণ করার জন্য আমি অ্যাক্টিভিটি বেস বিভিন্ন রকমভাবে পড়ার কৌশল অবলম্বন করব। হতে পারে সেটা আমি নাচ করতে পারি, গান করতে পারি, কবিতা বলতে পারি, আমি নাটক করতে পারি। এইভাবে কিন্তু আমি তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করব, অথবা আমি বোর্ডে ছবি আঁকতে পারি, বা আমি টিএলএম, কালারফুল টিএলএম ইউজ করে তাদেরকে পড়াতে পারি। দেখো, বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? তোমরা জানো 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। বিভিন্ন যে ডেগুলো সেগুলো দেখো আমাদের পিডিএফে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা জায়গা কিন্তু রয়েছে। দেখো, দশমিকের ধারণা তোমাদের আমি মানে আগে দিয়েছিলাম, দশমিক সংক্রান্ত মানে ক্লাস আমি তোমাদের দিয়েছি, দেখবে তোমরা পাবে। দশমিক এবং ভগ্নাংশ তোমাদের আমি দিয়েছি। তারপরে দেখো, যে নিজের জেলার বিশেষ ব্যক্তিত্ব, হ্যাঁ, নিজের জেলার বিশেষ ব্যক্তিত্ব, লেখক, সাহিত্যিক, এদের নাম কিন্তু জিজ্ঞাসা করছে। এবং তোমাদের আমি বলে রাখি, আমাকে একজন বললেন যে তাকে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশের একজন সাহিত্যিক না কবি, যাই হোক জিজ্ঞেস করেছিল, তো তার নাম তাকে জিজ্ঞেস করেছিল। তো সে বললাম এটা বলতে পারিনি। আমি তাকে বললাম যে তুমি জসিমউদ্দিনের নামটা বলতে পারতে, তাই না? তো পল্লী কবি বলা হয়ে থাকে বাংলাদেশের জসিমউদ্দিনকে, তো আমি তাকে এটা বলেছিলাম। তো বাংলাদেশ সম্পর্কে তাকে জিজ্ঞেস করেছিল। তো এই ব্যাপার, মানে নিজের জেলার ব্যক্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করছে। সংখ্যাতত্ত্ব থেকে নানান প্রশ্ন, তোমাদের আগেই বললাম যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, আদর্শ সংখ্যা, এই রিলেটেড প্রশ্ন জিজ্ঞাসা করছে। ইংরেজি থেকে জেন্ডার, অর্থাৎ বলে দিচ্ছে যে কাউ এর জেন্ডার কী হবে, ঠিক আছে, বা তোমার বিভিন্ন জেন্ডার পরিবর্তন করতে বলছে, ঠিক আছে, মানে এর জেন্ডার থেকে এই জেন্ডার কী হবে। যোগের বাইরে, হ্যাঁ, এখানটা দেখো একটু খুব ভালো, যে যোগের বাইরে যখন আমরা সর্বদা দুটি সংখ্যাকে গুণ করি তখন কি গুণফল হিসেবে সবসময় বেশি পাই? এর উত্তর কী হবে? তোমরা যদি একটু ভালো করে না বোঝো তাহলে বলবে হ্যাঁ, কিন্তু এটা হবে উত্তর ভুল। কেন? দেখো, তোমাকে ইন্টারভিউর প্রশ্নটা করছে তুমি জানো কিনা সেটা জানার জন্য। তাহলে যোগের বাইরে যখন আমরা সর্বদা দুটি সংখ্যাকে গুণ করি সবসময় কি আমাদের কি হবে, বেশি পাওয়া যায়? আচ্ছা বলো তো। শূন্য, এটাও তোমাদের আমি বলেছিলাম যে সংখ্যার অঙ্কর পার্থক্য, কারণ শূন্য একদিকে যেমন আমার কি
সংখ্যা, অপরদিকে কিন্তু অঙ্কও হচ্ছে, তোমার সেটা বলেছিলাম। এবারে ধরো দুটো সংখ্যা, আর শূন্যটা দিয়েও বোঝাচ্ছি বা অন্যটা দিয়েও আমি বোঝাচ্ছি, ধরো দুই, তাহলে দুইকে যদি শূন্য দিয়ে গুণ করে দিই তাহলে কি আমার বাড়ছে? তাহলে কি বাড়ছে? সেটা তো আমার শূন্যই হয়ে গেল, তাই না? দুই শূন্যই শূন্য। আবার ধরো দুইকে যদি তুমি এক দিয়ে গুণ করো তাহলে কি দুই এককে দুই, তাহলে কি সংখ্যাটা বাড়ছে? বাড়ছে না। তাহলে যে সব সময় যে বাড়বে এমনটা কথা নয়। দেখো যোগের ক্ষেত্রে 2 + 1 যদি করে দাও তাহলে কিন্তু 3 হয়ে যাচ্ছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে। কিন্তু দেখো গুণের ক্ষেত্রে মূলত এই যখন আমি যখন 2-এর সাথে 1 গুণ করবো তখন কিন্তু 2 থেকে যাচ্ছে, বাড়ছে না। এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে? দেখো এখানে বলেছে ভারতের কয়টি প্রতিবেশী দেশ রয়েছে? তোমরা প্রত্যেকে জানো 9টা প্রতিবেশী দেশ রয়েছে, এবং সেগুলো কি সেগুলো জিজ্ঞাসা করেছে। এসআইআর সংক্রান্ত নানান প্রশ্ন জিজ্ঞাসা করেছে। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে এই এসআইআর পুরোটাই কমপ্লিট করে দিয়েছি, স্পেশাল করে দেখবে আমি এসআই রিলেটেড প্রশ্ন তোমাদের করিয়ে দিয়েছি, কি কি প্রশ্ন হতে পারে সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। গণিতের বিভিন্ন দ্বিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক অর্থাৎ 2D এবং 3D যে সমস্ত বস্তুগুলো রয়েছে সেগুলো তোমাদের সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, এবং তাদের কাছে এই সমস্ত জিনিসগুলো রয়েছে, ঠিক আছে? বিভিন্ন বর্গাকার চিত্র, বিভিন্ন মানে তোমার আয়তকার জিনিস এইগুলো রয়েছে, এগুলো থেকে তোমাকে ডেমো দিতে বলছে। আবার বলছে কি যে এই চিত্রগুলো শিক্ষার্থীদের কাছে, তুমি ধরো বর্গক্ষেত্র রয়েছে একটা, তো এই এটা যে বর্গক্ষেত্র এটা তুমি শিক্ষার্থীদের বোঝাবে কি করে? বা তোমাকে বলছে যে এই বর্গক্ষেত্রের 4টে বৈশিষ্ট্য বল, বা তোমাকে একটা সামান্তরিক দিল, ঠিক আছে? এবার সামান্তরিক দিয়ে বললো এই সামান্তরিকের কী কী বৈশিষ্ট্য আছে, বা এই আয়তক্ষেত্রের সাথে এই সামান্তরিকের কী কী মিল আছে, এই ব্যাপারগুলো তোমাদের জিজ্ঞাসা করছে। ভারতে এখন পর্যন্ত কতগুলি জাতীয় আন্দোলন হয়েছে? দেখো সত্যি কথা বলতে এই প্রশ্নের উত্তর আমিও জানিনি, তবে সম্ভবত উনি কোন মাইন্ডে কথাটা বলেছেন আমি জানি না, তো কি হিসাবে উনি উত্তরটা জানতে চেয়েছেন। তো এখনও পর্যন্ত কতগুলি জাতীয় আন্দোলন হয়েছে এটা যদি উত্তর যদি বলা হয় তাহলে অসংখ্য আমার মনে হয় যেন হবে। কারণ অসংখ্য এই কারণেই বলছি, কারণ অনেক তো জাতীয় আন্দোলন হয়েছে, যদিও সেটা গোনা সম্ভব, আমি অসংখ্য কথাটা এই কারণেই বললাম কারণ অনেক হয়েছে, এগুলো কি গোনা সম্ভব? কারণ তুমি যদি দেখো মূলত আমি সালটা যদি বলি, মোটামুটি 612 খ্রিস্টাব্দে যখন সিন্ধু বিজয় হলো, অর্থাৎ যখন সিন্ধুরা এলো, তারপর থেকেই তো মানে আলাদা আলাদাভাবে ভারতের অনেক সময় তো আন্দোলন হয়েছে। এবার সেটা স্বাধীন বলেছে না স্বাধীন ভারতে বলেছে না পরাধীন ভারতে বলেছে না কি রিলেটেড, প্রশ্নটার উত্তর জানতে চেয়েছে আমার জানা নেই। তবে স্বাধীনতার পর থেকে যদি আন্দোলন দেখা হয় তাহলে মোটামুটি 50-60টা তো অবশ্যই হবে। এবার কোনগুলোকে জাতীয় আন্দোলন বলছে সেই সম্পর্কে আমার কিন্তু বাস্তব ধারণা নেই, এটা কিন্তু বলে দেওয়াই ভালো। তো এর উত্তর কিন্তু আমার জানা নেই। চলো নেক্সট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা, হ্যাঁ, কোনো কবিতা পড়েছেন? তো আপনি যদি কোনো কবিতা পড়ে থাকেন সেই কবিতাটা বলুন। দেখো মমতা ব্যানার্জি রিলেটেড তোমাদের একটা আলাদা করে পিডিএফ দিয়েছি, উনি যতগুলি বই লিখেছেন তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কী কী বই রয়েছে, তার বিষয়বস্তু কী, বইটা কোন রিলেটেড বই, তার দেখো একটা মেটেরিয়ালস তোমাদেরকে দিয়ে দিয়েছি, ওটা একবার পড়ে নেবে। এবং কী কী কবিতা শেষে দেখবে, সম্ভবত আমি একটা কবিতা দিয়ে রেখেছিলাম, যাই হোক তোমরা জানো সেটা খুব বহুল প্রচলিত একটা কবিতা, সেই কবিতাটাও কিন্তু তার মধ্যে অ্যাটাচ করে দিয়েছি যাতে তোমাদের কোনো প্রশ্ন করলে তোমাদের অসুবিধা না হয়। দেখবে আমাদের মেটেরিয়ালস থেকে যে যে প্রশ্নগুলো আসছে জিজ্ঞাসা করছে, দেখবে ওই রিলেটেড, অর্থাৎ ধরো তোমাকে সিসিই থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, অথচ সিসিই রিলেটেড সেই ইনফরমেশন আমাদের মেটেরিয়ালসে নেই, এটা কিন্তু হবে না, 100% তোমাদেরকে বলে দিলাম। অর্থাৎ যে টপিক থেকেই প্রশ্ন করুক না কেন, আমাদের সেই টপিকটা তোমাদের আমি মেটেরিয়ালসে দিয়েছি, এবং সেই টপিক থেকে তোমাদের প্রশ্ন করছে অথচ তোমরা উত্তর দিতে পারবে না, এটা সম্ভব নয়, কারণ আমরা সেভাবেই কিন্তু মানে টপিকটাকে রেডি করি। তোমরা দেখবে যে মুখ্যমন্ত্রীর দেখো কবিতা, এই কবিতাও কিন্তু আমি জানি যে কবিতা হয়তো তোমাদের জিজ্ঞেস করতে পারে, কারণ আমরা যতই বলি যে সেটা আমরা হাসির মাধ্যম হিসাবে নিই, কিন্তু ট্যালেন্ট কিন্তু অবশ্যই আছে, তাই না? এবারে দেখছি যে শিক্ষা সংক্রান্ত সংবিধান থেকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। আমি সংবিধানে তোমাদের যে মেটেরিয়ালস দিয়েছি সেখানে দেখবে অনেক প্রশ্ন দেওয়া আছে, বিভিন্ন ধারা বলো কোনটাতে কি রয়েছে, কোনটা শিক্ষার্থীদের জন্য, কোনটা বাবা মায়ের কর্তব্য, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের দিয়েছি, তোমরা ভালো করে মেটেরিয়ালসটা পড়ে নেবে। সেভেন সিস্টার কতগুলি রাজ্যকে নিয়ে গঠিত সেই সম্পর্কে জিজ্ঞেস করেছে। তোমরা জানো যে উত্তর পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, তো তার মধ্যে সিকিম, এই সিকিমকে বাদ দিয়ে উত্তর পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে প্রত্যেকটা রাজ্যই কিন্তু এই 7 সিস্টারের মধ্যে পড়ে, শুধুমাত্র সিকিম বাদ দিয়ে। শিক্ষার্থী সপ্তাহ ডিটেলস ক্লাস দিয়েছি, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। কেন্দ্র সরকারের যে কোনো দুটো স্কিম রিলেটেড তোমাদের আমি দিয়েছি, যে রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত স্কিম দেখবে প্রত্যেকটা স্কিম কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ এবং শিক্ষাক্ষেত্রে যেগুলো তোমাদের অত্যন্ত কাজে লাগবে সেই সমস্ত স্কিমগুলো রয়েছে। এবং দেখো এখানেতে বলা হয়েছে যে
হ্যাঁ, সামনে গ্লোব, একটা গ্লোব দেখো, গ্লোবের কিন্তু গ্লোব রিলেটেড যাই প্রশ্ন করুন, আমি 100% তোমাদেরকে বলবো, গ্লোব রিলেটেড যা কিছুই প্রশ্ন তোমাদের করুক, তোমরা কিন্তু ওই মেটেরিয়ালসের বাইরে একটা প্রশ্ন পাবে না। কারণ দেখো, সামনে গ্লোব রেখে দিচ্ছেন এবং তারা গ্লোব, তোমাদের যখন আমি গ্লোবের ক্লাস করেছিলাম তখনই বলেছিলাম যে গ্লোব অবশ্যই কিন্তু তোমরা গ্লোবেতে নিজের রাজ্য, নিজের দেশ এবং নিজের যে জেলা সেটা অবশ্যই দেখে যাবে। কারণ তোমাকে দিতে পারে, জিজ্ঞেস করতে পারে, দেখো সেই একই জিনিস কিন্তু রিপিট হচ্ছে। তোমাদের জিজ্ঞেস করেছে 2017তেও জিজ্ঞেস করে যে তোমার জায়গাটা দেখাও, তখন কিন্তু খুঁজে খুঁজে তুমি দেখাচ্ছ পারছো কি না। এখানেও কিন্তু সেটা দেখাতে বলছে যে তোমার জায়গা, তোমার রাজ্য, তোমার জেলা, এগুলো কিন্তু দেখতে চাইছে এবং গ্লোব রিলেটেড নানান প্রশ্ন করছে। এটা কিন্তু মাথায় রাখবে। গ্লোবের মেটেরিয়ালসটা ভালো করে পড়ে নেবে, এখান থেকে কোনো প্রশ্নই তোমাদের আটকাবে না। চাইল্ড সাইকোলজি দেখো, যেটা তোমাদের আমি বলি, তোমাদের ম্যাক্সিমাম জনের একটা ডিমান্ড ছিল যে চাইল্ড সাইকোলজি থেকে নানান প্রশ্ন হয়তো ইন্টারভিউ করবে। তোমরা তোমাদের নিজেদের দাদা, দিদি, ভাই, বোন যারা ইন্টারভিউ দিয়েছে প্রত্যেককে জিজ্ঞেস করো যে চাইল্ড সাইকোলজি থেকে কতগুলি করে প্রশ্ন জিজ্ঞাসা করছে। চাইল্ড সাইকোলজি থেকে সেভাবে কিন্তু এবারে কোনো প্রশ্ন করা হয়নি। চাইল্ড সাইকোলজি একদমই, মানে আমি প্রায় 18 থেকে 20 জনকে জিজ্ঞেস করেছি যে চাইল্ড সাইকোলজি থেকে তেমনভাবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি। যে প্রশ্ন করছে একদম বেসিক, মানে সেটাকে আমি চাইল্ড সাইকোলজি বলতে পারবো না, নর্মাল বা বেসিক প্রশ্নের মধ্যেই রাখতে পারবো। চাইল্ড সাইকোলজি থেকে কিন্তু সেভাবে কোনো প্রশ্ন করা হয়নি। তোমরা চাইলে তোমাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে দেখে নিতে পারো। দেখো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জীবন বিজ্ঞান, অর্থাৎ যারা সায়েন্স থেকে, তাদের মূলত জীবন বিজ্ঞান থেকে বেশি বেশি করে প্রশ্ন করছে। এমনটা নয় যে শুধু জীবন বিজ্ঞান থেকেই করছে, এমনটা নয়, তোমাদের বেশিরভাগ প্রশ্ন কিন্তু জীবন বিজ্ঞান বা বায়োলজি থেকে কিন্তু প্রশ্ন করছে। ডেমোস্ট্রেশন দেখো, তোমাদের আমি আগেও বলেছি যে ইন্টারভিউ অনেকটা কিন্তু ভাগ্যের ওপর ডিপেন্ড করে। কারণ দেখো, কিছু জনকে নিজের পছন্দ মতো বিষয়ের ওপর ডেমো দিতে বলছে, কিছু জনকে টপিক চুজ করে দিচ্ছে, আবার কিছু জনকে বিষয় উল্লেখ করে দিচ্ছে। অর্থাৎ কিছু কিছু জনকে বলছে তোমরা তোমাদের পছন্দ মতো ডেমো দাও, কিছু জনকে টপিক চুজ করে দিচ্ছে যে তুমি এই টপিকটা থেকেই ডেমো দাও, আবার কিছু জনকে, ধরো তুমি বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তোমাকে বলছে যে বাংলা বিষয় থেকে একটা ডেমো দাও, বা তুমি ভূগোল নিয়ে পড়াশোনা করেছো, তোমাকে বলছে ভূগোল বিষয় থেকে একটা ডেমো দাও, বা যে কোনো মানে কাউকে হয়তো, মানে সে হয়তো সেই বিষয় নিয়ে পড়েনি, বা তাকে উল্লেখ করে দিচ্ছে যে তুমি এই বিষয় থেকে ডেমো দাও, পার্টিকুলার টপিক চুজ করে কিন্তু দিচ্ছে না। তাই এক্ষেত্রে এই ডেমোটা কিন্তু পুরোটাই ভাগ্যের। তাই ডেমো তোমাদের যেহেতু পুরোটাই ভাগ্যের, তাই তোমরা চেষ্টা করো ডেমোটাতে এই তিনটেকে নিয়েই যাতে তোমরা চলতে পারো, সেই রকমভাবে ডেমোটা প্র্যাকটিস করো। দেখো, কিছু টেবিলে বই রয়েছে, মেনলি তোমরা যেটা জানতে চাইছিলে, অনেকে মেসেজ করছিলে যে বই থাকবে কিনা। মূলত বই থাকে না, কিন্তু কিছু টেবিলেতে এবারে দেখলাম যে যারা বলছে যে কিছু টেবিলেতে বই রাখা হয়েছে এবং বই থেকে তাদেরকে বলছে যে তুমি এই জায়গাটা পড়ে মানে ডেমো, মানে এই জায়গাটা থেকে ডেমো দাও। তো সেক্ষেত্রে সে বইটা উল্টে সেই জায়গা থেকে ডেমো দিচ্ছে। তো কিছু টেবিলে কিন্তু বই রাখা হয়েছে, এইবারে কিন্তু বই কিছু টেবিলে রয়েছে। দেখো, এগুলোই গেল মূলত তোমাদের এই যে 27 তারিখ এবং 28 তারিখের যে ইন্টারভিউ হলো, সেই ইন্টারভিউয়ের নিরিখে তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি আলোচনা করলাম এবং কিভাবে ডেমোটা হচ্ছে, কি কি টাইপের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে, তার একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যাদের আগামী দিনগুলোতে ইন্টারভিউ রয়েছে তারা এই প্যাটার্ন ফলো করে তোমরা প্রিপারেশনটা করো। আশা রাখছি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে। দেখো, একটা জিনিস যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখতে পারবে যতগুলো প্রশ্ন আলোচনা করলাম সেগুলো কিন্তু বেসিক প্রশ্ন। অর্থাৎ এখানে একটা জিনিস মাথায় রাখবে, কোনো ডেপথ, অর্থাৎ ডেপথে ঢুকে বা ডিপলি তোমাকে কোনো কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে না। একদম বেসিক লেভেলের প্রশ্ন, একদম মানে যেটা তোমার কাছে একটা শিক্ষক হিসাবে যেটা জানার দরকার প্রত্যেককে, সেটাই কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু রাখা হচ্ছে। এবারে এখানে একটা আমি তোমাদের বিশেষ সতর্কতা দিয়ে রাখবো। দেখো, এই প্রশ্নগুলো যেগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো টোটাল 42 জন ক্যান্ডিডেটের যে রিভিউ তার উপর নির্ভর করে আমাকে ফোন করে জানিয়েছে। আমি সোশ্যাল মিডিয়া থেকে কিছু তথ্য দেখেছি, তো তার বেসিসে, মানে যেগুলো তোমাদের ভাইরাল হচ্ছে তার বেসিসে কিন্তু এই 42 জনের মানে বেসিসে কিন্তু এই মানে আমার এই টোটাল কোশ্চেনটা রেডি করা হয়েছে। এবারে দেখো, যেহেতু তোমাদের ইন্টারভিউ হচ্ছে এবং তোমরা দেখেছো যে বহু সংখ্যক শিক্ষার্থী সেখানে ইন্টারভিউ দিচ্ছে, তো মোটামুটি একটা ধারণা কিন্তু এগুলো তোমরা পেলে। এবারে এর বাইরেও কিন্তু অসংখ্য হাজার হাজার প্রশ্ন হতে পারে, কিন্তু টাইপটা মূলত এটাই থাকবে। কারণ দেখো,
কেউ 7 নম্বর টেবিলে ইন্টারভিউ দিচ্ছে, সেও আমাকে কিছু প্রশ্ন দিল। কেউ 8 নম্বর টেবিলে ইন্টারভিউ দিচ্ছে, সেও কিছু আমাকে প্রশ্ন দিল। কেউ 10 নম্বর টেবিলে ইন্টারভিউ দিচ্ছে, সেও কিন্তু কিছু প্রশ্ন দিল। অর্থাৎ ব্যক্তিত্বগুলো ঠিকই রয়েছে, তারা কিন্তু মানে লেভেলটা ঠিক রাখছে। হয়তো প্রশ্নটা এদিক ওদিক হতে পারে। হয়তো তোমাকে জিজ্ঞেস করলো যে ভারতের বর্তমান যে রাষ্ট্রপতি তার নাম কি? হয়তো এর তোমার পরে যে ইন্টারভিউ দিতে আছে তাকে জিজ্ঞেস করলো যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। অর্থাৎ লেভেল ঠিক থাকছে, কোশ্চেনটা হয়তো এদিক ওদিক হতে পারে, এটা মাথায় রাখবে। আর এটা মূলত আমরা 42 জনের ওপর যে রিভিউ, তার ওপর নির্ভর করে কিন্তু কোশ্চেনগুলি আমরা বানালাম। এই হলো মূলত তোমাদের 27 এবং 28 তারিখের যে ইন্টারভিউর প্রশ্ন, সেগুলো আমি আলোচনা করলাম। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও এবং এই লেভেলের মানে তোমাদেরকে বলে দিলাম, এইভাবে তোমরা প্রিপারেশনটা করো। আশা করছি আগামী দিনগুলোতে তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে। কোনো নার্ভাস হবার কিছু নেই, একদম বেসিক প্রশ্ন হচ্ছে। ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে এবং মনকে শান্ত করে প্রিপারেশন করতে থাকো। তো সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থেকো, সকলে ভালো করে ইন্টারভিউ দাও।